বলো, আগের দিনের ক্লাসের কারো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও প্রথমে। আগের দিনের ক্লাসে কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। প্রবলেম দেওয়া ছিল। এক- হুম, হুম, চলো। হুম, চলো তাহলে আমরা প্রথমে ডাউট ক্লিয়ারেন্সটাকে করে নিই। বলছে ডিটারমাইন দ্য চেঞ্জ ইন এনথালপি অ্যান্ড ইন্টারনাল এনার্জি হোয়েন 1 mole of water completely vaporizes at 100 ডিগ্রি সেন্টিগ্রেড and 1 atmosphere pressure। এটা আমি বলে দিয়েছি। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে লেটেন্ট হিট, এই যে যখন আমি এই যে পার্টিকুলার প্রসেসটাকে করছি তখন একটা কনস্ট্যান্ট প্রেসারে, দেখো যখন এই যে 1 mole of ওয়াটার কমপ্লিটলি ভেপোরাইজেস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার প্রেসার, মানে এই যে ব্যাপারটা যে তোমার যে প্রসেসটা সেটা কি, H2O সে লিকুইড ফর্মে ছিল, সেখান থেকে যাচ্ছে হচ্ছে H2O ভেপার ফর্মে যাচ্ছে। পুরো প্রপারটাই হচ্ছে হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 অ্যাটমসফিয়ারে, এটাও ঘটছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 অ্যাটমসফিয়ারে। এই তো পুরো প্রসেসটা দেখো, পুরো প্রসেসটা কিন্তু ঘটছে, এটা একদম নর্মাল জাস্ট ভেপোরাইজেশন প্রসেস আর কি। যখন আমরা বয়লিং পয়েন্ট দেখি তখন এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার প্রেসার লিকুইড থেকে ভেপার হয়। কিন্তু পুরো প্রসেসটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট প্রেসারে ঘটছে। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে যদি ঘটে তাহলে চেঞ্জ ইন এনথালপি, চেঞ্জ ইন এনথালপি যদি আমি ডেল্টা এইচ বলি, সেটা যে হিটের চেঞ্জের সঙ্গে সমান। আর এই হিটের চেঞ্জটা কি হবে না, টেম্পারেচার প্রেসার চেঞ্জ না করে যখন লিকুইড থেকে ভেপার হচ্ছে তার জন্য যে হিটটা লাগে সেটা সাধারণত হচ্ছে লেটেন্ট হিট। লেটেন্ট হিটটা কত বলে দিচ্ছে, 536 ক্যালোরি পার গ্রাম। এবার 1 গ্রামের জন্য কিন্তু কতখানি জলকে জলীয় বাষ্পে কনভার্ট করা হচ্ছে, 1 মোলকে। 1 মোল মানে কত, 1 মোল মানে হচ্ছে 18 গ্রাম। হ্যাঁ, 18 গ্রাম।
1 মোল মানে 18 গ্রাম। তার মানে এই দুটো গুণ করলে উত্তরটা তোমার ক্যালোরিতে যেটা বেরোলো সেটা হচ্ছে অ্যান্সার। মানে গ্রাম ইনভার্স গ্রাম কেটে যাবে, তাহলে 536 ক্যালোরি হবে অ্যান্সার। মানে পার মোলের জন্য করছি বলে, কারণ এখানে 1 মোলের জন্য বলে দেওয়া আছে। হ্যাঁ? তাহলে চেঞ্জ ইন এনথালপিটা ডেল্টা এইচটা হয়ে যাচ্ছে তোমার এত ক্যালোরি। মানে ক্যালোরিটা কত তুমি জাস্ট বের করে নাও। মানে এটা গুণ করে দেখে নাও কত বেরোচ্ছে। দেখো গুণ করে কত হচ্ছে দেখো। কত? এই গুণটা করে দাও। কত? 9648 ক্যালোরি। মানে ক্যালোরিতে হলে এই হচ্ছে অ্যান্সার হয়ে গেল ডেল্টা এইচ। আচ্ছা আর কি বলেছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বলেছে। আচ্ছা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যখন আমি ক্যালকুলেট করব, এদিকটা করে দিই। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউটা তাহলে কি হবে? ডেল্টা এইচ মাইনাস ডেল্টা অফ পিভি হবে। কারণ এইচ তো ইউ প্লাস পিভি, তাহলে ইউটা কত হবে? এইচ মাইনাস পিভি। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি তাহলে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা অফ পিভি হবে। এটা ডেল্টা এইচ মাইনাস, আচ্ছা প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস পিটাকে তুমি বাইরে বের করে দিলে, তারপরে ভলিউমটা চেঞ্জ হবে ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি? ভলিউম ফর দ্য ভেপার মাইনাস ভলিউম ফর দ্য লিকুইড। এটাকে অ্যাপ্রক্সিমেট তুমি লিখতে পারো ডেল্টা এইচ মাইনাস পি ইন্টু ভলিউম ফর দ্য ভেপার। কারণটা কি না, অ্যাজ ভলিউম ফর দ্য ভেপারটা হচ্ছে মাঝ গ্রেটার দেন ভলিউম ফর দ্য লিকুইড হয়। মানে জল থেকে যখন জলীয় বাষ্প হয় তাহলে লিকুইডের তুলনায় ভেপারের ভলিউমটা কিন্তু অনেক অনেক বেশি হয়। তা তুমি সবসময় এই যে এখানে যে ভলিউমের চেঞ্জটা হচ্ছে দেখো ডেল্টা পিভি, তো ডেল্টা পিভি যখন তুমি লিখছো এটা ডেল্টা এইচ হলো মাইনাস পি ইন্টু ডেল্টা ভি হলো। কারণ কি? কারণ এখানে প্রেশারটা তো কনস্ট্যান্ট বলেই দিকে, যা কিছু চেঞ্জ হচ্ছে ভলিউমের চেঞ্জ। তাহলে ভলিউমের চেঞ্জটা কি হবে না, ফাইনালি হচ্ছে এটা ভেপার আর ইনিশিয়ালি ছিল একটা লিকুইড। তার মানে ভেপারের ভলিউম মাইনাস লিকুইডের ভলিউম। তার মানে এটা হয়ে এবারে দেখো যেহেতু লিকুইডের ভলিউমটা ভেপারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল, তাহলে এইটা হয়ে গেল। তো এইটা কি হয়ে যাচ্ছে? তুমি ডেল্টা এইচটা আচ্ছা একই ইউনিটে করতে হবে অবশ্য তোমাকে। মানে আমি ঠিক আছে আমি মানে এখানে তোমার দেওয়া আছে যেগুলো প্রেসারটা দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, আর তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ভেপারের ভলিউমটা তোমাকে বের করে নিতে হবে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে মাথায় রেখে আর কি। আচ্ছা বুঝতে পেরেছি, ও দরকার নেই। তাহলে এইটা আমি এক কাজ করি, এটা ডেল্টা এইচ মাইনাস দেখো পিভি সমান আইডিয়াল গ্যাসের জন্য এনআরটি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউমিং দ্যাট দ্য ভেপার বিহেভস আইডিয়ালি। আমি ধরে নিচ্ছি যে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, ঠিক আছে। তাহলে এটা ডেল্টা এইচ সমান এন ইন্টু আরটি লিখে দিলাম। তাহলে এবারে ভালো, ডেল্টা এইচের জায়গায় তুমি 9648 ক্যালোরি লিখে দাও মাইনাস এন আরটি। এনটা হচ্ছে 1 মোল, আরটা হচ্ছে 1.987। আচ্ছা এটা পরের পাতায় লিখি, বুঝলে জায়গাটা বড্ড কম। তো দেখো তুমি 9648 ক্যালোরি মাইনাস এনআরটি। এনটা কত? 1 মোল বলে দেওয়া আছে। আরটা হচ্ছে আমি এটা কিন্তু ক্যালোরিটা ক্যালোরিতে লিখবো 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। আর টেম্পারেচারটা কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি মানে 373 কেলভিন। দেখো কেলভিন ইনভার্স কেলভিন কাটবে, মোল ইনভার্স কাটবে। তাহলে এইটা করে কত উত্তর হচ্ছে বের করে ফেলে ক্যালোরিতে। এটা খুব বলো কত হচ্ছে বলো, মানে এইটার থেকে বিয়োগ করো এই 1.987 ইন্টু 373। ইউনিটগুলো কেটে যাবে দেখো, মোল ইনভার্স
মোল কেটে গেল, কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেল, তাই এটাও ক্যালোরি এটাও ক্যালোরি, করে যেটা উত্তর হবে বের করে। 8906.849 এত ক্যালোরি দিতে। এটা যদি কেউ জুলে বের করার চেষ্টা করে সে চাইলে করে ফেলতে পারে, মানে আমি ক্যালোরিতেই করে দিলাম, যদি সব কটা ডেটাগুলো ক্যালোরিতে আছে। জুলে করতে গেলে কত হবে, এইটাকে তুমি 4.184 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার জুলে অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি জুলে কখনো বের করতে হয় তাহলে এইটা হচ্ছে জুলে। এটা করে ফেলো তো কোনটা, বা এখানেও ঠিক একই রকম, এটা ক্যালোরিতে আছে, এটা জুলে করতে গেলে 9648 ইন্টু 4.184 জুল বেরিয়ে যাবে। তাহলে এটাকেও গুণ করে বলো তো জুলে করলে কত হবে। বলো এটা কত, 9648 ইন্টু 4.184 কত হলো? 40367। তাহলে আচ্ছা আমি তাহলে এইটা একবারে লিখে দিচ্ছি, আর আর পয়েন্টে পড়বে, সেটা কিলো জুলে করলে 40.367 কিলো জুলের মতো। আর এইটা এই গুণটা কত হচ্ছে, 8906.849 ইন্টু 4.184 করলে 372। তাহলে এইটা করে দিচ্ছি একদম এত কিলো জুল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বলো আর কি বলতে, আর একটা কি প্রবলেম অসুবিধা, আর একটা প্রবলেম বললে ইনভার্সন টেম্পারেচার, তাই তো? ইনভার্সন টেম্পারেচার, ইনভার্সন টেম্পারেচার হচ্ছে it is a temperature at which mu jet equal to 0, that is at this temperature heating and cooling changes their roles। মানে এটা আমি এইভাবে বলেছিলাম যে একটা টিপিক্যাল ফ্লুইডের জন্য বা নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচার প্লট করো, এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার প্লট করো, তাহলে তুমি একটা ছবি দেখতে পাও, ছবিটা হচ্ছে এরকম টাইপের দেখতে। এটা হচ্ছে কনস্ট্যান্ট এনথালপিতে ছবিটা এরকম দেখতে, এটা আইসেনথালপিক কার্ভ বলা হয় অনেক সময়। এটা হচ্ছে একটা আইসেনথালপিক কার্ভ, কারণ এই কার্ভের সর্বত্র যেহেতু এনথালপিটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আইসেনথালপিক কার্ভ। আর আইসেনথালপিক কার্ভ এই যে পয়েন্টটা, এই পয়েন্টে হচ্ছে এই যে পয়েন্টটা, এই ক্ষেত্রে মিউজিটি যদি ক্যালকুলেট করো, যেটা বেসিক্যালি ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, মানে টি ভার্স এইচ পরের স্লোপ, সেটা বেসিক্যালি তোমার জিরো হয়, যে কোনো ম্যাক্সিমাম পয়েন্টে স্লোপটা তোমার জিরো হয়। আর এর যে করসপন্ডিং টেম্পারেচারটা, এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচার হচ্ছে তোমার ইনভার্সন টেম্পারেচার। মানে এই পয়েন্টের যদি ডান দিকটা থাকো, তাহলে যখন এক্সপানশন হচ্ছে, এক্সপানশন মানে প্রেশার কমছে, প্রেশার কমছে মানে পরিষ্কার এদিকে তোমার টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ এদিকে তোমার হিটিং হচ্ছে। আর এই পয়েন্টে যখন এদিকে চলে এলাম, তখন যখন এক্সপানশন হচ্ছে সেই প্রেশার কমতেই থাকছে, তার মানে এই দিকটার জায়গাটা হচ্ছে তোমার কুলিং হচ্ছে। তাহলে এই পয়েন্টে তাকে হিটিং হতে হতে কুলিং হতে আরম্ভ করে, তাই হিটিং কলিং তার রোলটা চেঞ্জ করলো। আর যেহেতু তোমার ম্যাক্সিমাম পয়েন্টের জন্য হচ্ছে জুল থমসন কোএফিশিয়েন্ট মিউচুয়াল তোমার জিরো হচ্ছে। ঠিক আছে, আর কিছু অসুবিধা আছে? আর কিছু অসুবিধা আছে? আচ্ছা, চলো এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি।
আর হিট ক্যাপাসিটি জিনিসটা কি? হিট ক্যাপাসিটি হচ্ছে ইট ইজ দ্য amount of heat required to raise the temperature of a given amount of substance by unit. It is the amount of heat required to raise the temperature of a given substance, given amount of substance by unit. কিন্তু এখানে অ্যামাউন্টটা কতটা কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে না, মানে যে পরিমাণটা দেবে আর কি, গিভেন অ্যামাউন্ট। হ্যাঁ, এই পরিমাণটা 1 মোল হতে হবে বা 1 কেজি হতে হবে, 1 গ্রাম হতে হবে, এর কিন্তু কোনো স্পেসিফিকেশন দেওয়া নেই এটা। তাহলে এর যদি তুমি এসআই ইউনিট করো, যা সেটা তোমার জুল পার কেলভিন। আর it is an extensive property. মানে একটা নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল, মানে 1 মোল কোনো একটা সাবস্টেন্স নিয়েছো, তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য যতখানি হিট লাগবে, 1 মোলের বদলে 2 মোল নাও, তার ডবল লাগবে। 3 মোল নিলে 3 গুণ লাগবে। তার নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল যেটা, এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, এবারে এই হিট ক্যাপাসিটির পরেই যেটা আসে সেটা হচ্ছে স্পেসিফিক হিট। আচ্ছা, স্পেসিফিক হিট যখন বলবো, স্পেসিফিক হিটের কিন্তু পরিমাণটা তোমাকে ফিক্স করে দিতে হবে। এখন আর যে কোনো পরিমাণ না, একটা স্পেসিফিক পরিমাণ। আচ্ছা, সিজিএস এর ক্ষেত্রে সেই পরিমাণটা 1 গ্রাম হয়, এসআই এর ক্ষেত্রে সেটা হচ্ছে 1 কেজি হয়। তো আমি এসআই এর জন্যই যদি, আচ্ছা আমি এমনি ইউনিট মাস লিখছি, পরে এসআই এ তার ইউনিটটা লিখবো। তো দেখো ঠিক আগের মতো করেই লিখছি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of unit mass of a substance by unit. তাহলে এর এসআই ইউনিটটা কি? এটা হচ্ছে জুল পার কেলভিন। এখানে ইউনিট মাসটা এসআই এ যেহেতু কেজি, তাহলে জুল পার কেলভিন পার কেজি হয়ে গেল। আর এখানে যেহেতু অ্যামাউন্ট আমি ফিক্স করে দিলাম, এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে গেল। এটিকে ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে তাপগ্রাহিতা আর একটা আপেক্ষিক তাপ। হ্যাঁ, তাহলে হিট ক্যাপাসিটির ক্ষেত্রে অ্যামাউন্টটা যে কোনো অ্যামাউন্ট ফিক্স করে দেওয়া হয়নি, তার ইউনিটটা জুল পার কেলভিন, তার সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর স্পেসিফিক হিটে কিন্তু অ্যামাউন্টটা ফিক্স করে দেওয়া হয়েছে এবং এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি এবং তার ইউনিটটা হচ্ছে জুল পার কেলভিন পার কেজি। আচ্ছা, আর একটা কোয়ান্টিটি আছে যাকে বলা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। দেখো, আমরা যখন এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি নিয়ে কথাবার্তা বলেছিলাম, যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টিতে করসপন্ডিং মোলার ভ্যালুটা হয়। ভলিউম থেকে মোলার ভলিউম, এনথালপি থেকে মোলার এনথালপি, এন্ট্রপি থেকে মোলার এন্ট্রপি, ঠিক একই রকমভাবে হিট ক্যাপাসিটি থেকে মোলার হিট ক্যাপাসিটি হয়। তাই এটা হচ্ছে স্পেসিফিক হিটের মতোই ব্যাপারটা, শুধু এখানে এক ইউনিট মাস না করে ওটা পার মোল করতে হবে। তাহলে এটা কি হলো ডেফিনেশনটা? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of 1 mole of a substance by unit. তাহলে it is the amount of heat required to raise the temperature of 1 mole of a substance by unit. তাহলে SI ইউনিট তাহলে কি হবে? SI ইউনিট অফ মোলার হিট ক্যাপাসিটি
এটা হচ্ছে তোমার জুল পার কেলভিন পার মোল। পার মোল বলে এটা পার মোল হয়ে গেল এবং অবশ্যই এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যায়। এটা একটা ইন্টেন্সিভ, ঠিক আছে। তাহলে দেখো হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট এবং মোলার হিট ক্যাপাসিটি, এদের আমি ডেফিনেশনগুলো জাস্ট বললাম। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা গিভেন সাবস্টেন্সের টেম্পারেচার যখন তুমি বাড়াচ্ছ তখন তো হিট দিতে হচ্ছে। এবারে কোন কন্ডিশনে হিটটা দিচ্ছ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোন কন্ডিশনে হিটটাকে দিচ্ছ সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য ডিফারেন্ট টাইপস অফ হিট ক্যাপাসিটি তোমার চলে আসে। তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ হিট ক্যাপাসিটি, ডিফারেন্ট কাইন্ড অফ হিট ক্যাপাসিটি। দেখো ডিফারেন্ট কাইন্ড অফ হিট ক্যাপাসিটি এখানে হচ্ছে তুমি যখন হিটটাকে দিচ্ছ তখন সেটা কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে দেওয়া যেতে পারে, কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে দেওয়া যেতে পারে। সেই মতো করে হিট ক্যাপাসিটি দু রকমের হতে পারে। হিট ক্যাপাসিটি দু রকমের হতে পারে। একটা হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটাকে সিভি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আর একটা হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সিপি। আর যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিভি, আর যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সিপি। এটা আচ্ছা, এবারে মানে প্রথমে আমি হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম জিনিসটা একটুখানি বুঝে নিই আর কি। হিট ক্যাপাসিটি আর হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, এইটা হচ্ছে যে মানে একদম ডেফিনেশনটা এই নর্মাল হিট ক্যাপাসিটির যেমন ডেফিনেশন ছিল সেরকমই, শুধু যখন হিটটা দেবো তখন একটা কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে দিতে হবে। তাহলে ইট ইজ দ্য amount of heat required to raise the temperature of a given amount of substance by unity when volume is kept constant। তখন ভলিউম ইজ কেপ কনস্ট্যান্ট। তাহলে এখানে যখন সিবিটাকে তুমি ডিফাইন করছো তার মানে এইটা হচ্ছে তোমার হিটের চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচারের চেঞ্জ। হিটের চেঞ্জকে তোমার টেম্পারেচার চেঞ্জ দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এখানে হোয়েন ভলিউম ইজ কেপ কনস্ট্যান্ট। এইটা অ্যাকচুয়ালি যেটা লেখা উচিত তোমার লিমিট যখন ডেল্টা টিটা টেন্স টু জিরো করতে হয় তখন। লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, মানে নাহলে একটা অ্যাভারেজ হিট ক্যাপাসিটি টাইপের জিনিস বেরোবে আর কি। এক মিনিট দাঁড়া। হ্যাঁ, মানে ধরো আমি একটা কোনো একটা সাবস্টেন্স আছে, তার টেম্পারেচারটা একবারে 50 ডিগ্রি বাড়িয়ে দিলাম, তার জন্য একটা ওভারঅল হিটের চেঞ্জ হলো, ঠিক আছে। তাহলে সেই হিটের চেঞ্জকে টেম্পারেচারের চেঞ্জ দিয়ে ভাগ একটা অ্যাভারেজ টাইপের বেরোবে। তাহলে এটা টু সেন্স অ্যাকচুয়ালি করা উচিত যখন ডেল্টা টিটা টেন্স টু জিরো তখন যে হিটের চেঞ্জটা হচ্ছে ডি কাট কিউ বাই বা ডেল কাট কিউ বাই ডেল টি। এই পুরো ব্যাপারটা যখন করব
সরি 1 মিনিট। আচ্ছা এখানে আগেই লিখে দেওয়া উচিত ছিল। ঠিক আছে। তা দেখো যখন লিমিট ডেল্টা টিতে যখন টেন্ডস টু 0 হচ্ছে, তখন যে হিটের চেঞ্জটা হচ্ছে বাই ডেল্টা টি, যখন ভলিউমটা তুমি কনস্ট্যান্ট রাখছো, এটা হিটের চেঞ্জ বাই টেম্পারেচার যখন এটা তোমার কনস্ট্যান্ট থাকছে, তাহলে এটাকে তুমি লিখতে পারো ডেল কাট কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা আর এবারে কনস্ট্যান্ট ভলিউমে হিটের চেঞ্জটা যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান, সেখানে তুমি এটাকে লিখতে পারো ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তার মানে তুমি ধরো খুব সামান্য পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করছো, তার জন্য কিন্তু হিটের চেঞ্জ হচ্ছে, মানে সামান্য পরিমাণে হিট লাগে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে, তাহলে সেই হিটের চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার যে রেশিওটা, সেই রেশিওটাকে তুমি অ্যাকচুয়ালি ডেরিভেটিভ হিসেবে লিখতে পারো। হ্যাঁ, মানে এক্স এর চেঞ্জ যদি ডেল্টা এক্স হয় আর ওয়াই এর চেঞ্জ যদি ডেল্টা ওয়াই হয়, এবং ডেল্টা কিন্তু খুব কম হয়, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা সেটাই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হয়। তাহলে জাস্ট সিম্পলি এইরকম ভাবে লিখলে ডেল কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, কনস্ট্যান্ট ভলিউমে হিটের চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচারের চেঞ্জ, এইটা। তুমি জানো কনস্ট্যান্ট ভলিউমে হিটের চেঞ্জ যেহেতু ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান, সিবিটা বাই ডেফিনেশন দেখবে যে কোনো প্র্যাকটিক্যাল পারপাস তুমি এটাকে লিখবে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তাহলে এর আগের দিনে আমি করে গিয়েছিলাম, আমি বলেছিলাম বারবার যে কনস্ট্যান্ট ভলিউমে হিটের চেঞ্জে ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান, আর কনস্ট্যান্ট প্রেসারে যে হিটের চেঞ্জটা এনথালপি চেঞ্জের সঙ্গে সমান, সেটা একটু মাথায় রাখো, সেটা তোমার কাজে লাগবে। আচ্ছা, আর একটা হচ্ছে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার। হিট ক্যাপাসিটি আচ্ছা দেখো, কনস্ট্যান্ট প্রেসারে হিট ক্যাপাসিটি ওই একদম কনস্ট্যান্ট ভলিউমের মতো, শুধু এক্ষেত্রে প্রেসারটাকে তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ইট ইজ দ্য amount of heat required to raise the temperature of a given amount of substance by unity when pressure is kept constant। যখন তুমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখছো, তাহলে সিপি বাই ডেফিনেশনটা হচ্ছে এই হিটের চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে যখন প্রেসার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। কিন্তু এইটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে তোমার লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, হিটের চেঞ্জ বাই টেম্পারেচারের চেঞ্জ, পুরো প্রসেসটা যখন প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, তুমি এটাকে লিখতে পারো ডেল কাট কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এবং সেটা হচ্ছে ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এর সঙ্গে সমান। তা সিপিটা হচ্ছে ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর সিবিটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, এবার একটা জিনিস বলি যে তুমি যেটা দেখতে পাবে যে সিপিটা গ্রেটার ইকুয়াল টু সিবি অলওয়েজ। এটা মানে কখনো এমন হবে না যে সিপিটা সিবির থেকে ছোট হয়ে গেছে, সিপিটা সবসময় সিবির থেকে বড়। আর এটা কেন একটুখানি বোঝার চেষ্টা করো। ধরো মানে টেম্পারেচার বাড়াতে হবে, এটা আমার উদ্দেশ্য তো। আচ্ছা ধরো একটা মানে মূলত একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলাটা তোমার পক্ষে অনেক সহজ, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমার টেম্পারেচারটা বাড়াতে গেলে তোমার সিস্টেমের ইন্টারনাল এনার্জিটাকে বাড়াতে হবে। এই যে ইন্টারনাল এনার্জি আমি আগের ক্লাসে ডিফাইন করেছিলাম, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার বাড়ানো মানে ইন্টারনাল এনার্জি বাড়াতে হবে। আচ্ছা ইন্টারনাল এনার্জি কি করে বাড়ে? ইন্টারনাল এনার্জি বাড়াতে গেলে তোমাকে হিটও দিতে হয় আর ওয়ার্কও দিতে হয়, কারণ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে ডেল্টা ইউ যেহেতু কিউ প্লাস ডব্লিউ, মানে হিট এবং ওয়ার্ক দিলে তবে ইন্টারনাল এনার্জি বাড়ে। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে
ধরো যদি কনস্ট্যান্ট ভলিউমে তুমি হিটটাকে দাও, তাহলে কনস্ট্যান্ট ভলিউম মানে তো আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস কোনো ওয়ার্ক ইনভলভ হয় না। তাহলে ওয়ার্ক যদি ইনভলভ না হয়, তাহলে আমি যে হিটটা দিলাম, সেই হিটটা তো কোনো ওয়ার্ক করছে না। সেই হিটটা পুরোটাই সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে বাড়ালো এবং তার মতো করে তোমার টেম্পারেচার বাড়লো। তাহলে কনস্ট্যান্ট ভলিউমে যখন আমি হিট দিচ্ছি, তখন হচ্ছে তোমার কোনো ওয়ার্ক হচ্ছে না বলে যে হিটটা দিচ্ছি পুরো হিটটাই হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে, অর্থাৎ টেম্পারেচার বাড়াচ্ছে। আর এবার কনস্ট্যান্ট প্রেসারে যখন আমি হিটটা দিচ্ছি, তখন কিন্তু যে হিটটা দিলাম তার কিছুটা পোর্শন হচ্ছে ওয়ার্ক হিসেবে নষ্ট হয়ে গেল। তো ওয়ার্ক হিসেবে যদি নষ্ট হয়ে যায়, তার একটা পার্ট নষ্ট হয়ে যায় মানে বাকি পার্টটা সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে বাড়াচ্ছে, অর্থাৎ সিস্টেমের টেম্পারেচারটাকে বাড়াচ্ছে। তাহলে এবারে দেখো, কোনো একটা গিভেন টেম্পারেচার বাড়ানোর জন্য তো ইন্টারনাল এনার্জি একটা পার্টিকুলার ইনক্রিজ হতে হবে। এবারে আমি কনস্ট্যান্ট প্রেসারে যখন হিট দিচ্ছি, তার একটা পোর্শন যদি ওয়ার্ক হিসেবে নষ্টই হয়ে যায়, তাহলে আমাকে বেশি হিট দিতে হবে, তবেই হচ্ছে ইন্টারনাল এনার্জির একটা ডেফিনাইট চেঞ্জ হবে, সেখান থেকে টেম্পারেচার একটা ইউনিট চেঞ্জ হবে। মানে ব্যাপারটা ধরো দুজন ছেলে আছে, উদয়ন আছে আর ধরো মৃণাল আছে। হ্যাঁ, উদয়ন হচ্ছে ভালো ছেলে, ও একটা হোস্টেল টোস্টেলে থাকে, ও কোনো হাত খরচ বা কিছু নেই। হাত খরচ না থাকার জন্য ওকে যে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকাটা পুরোটাই সে পড়াশোনার পারপাসে খরচ করে। আর মৃণালের ধরো অনেক হাত খরচ লাগে, তাহলে ওকে তো যে পড়াশোনার পারপাস যে খরচটা, টিচারদের ফিস বলো, স্কুলের মাইনে বলো, তার সেটা তো ফিক্সড অ্যামাউন্ট আছে। ১ মাস চালানোর জন্য টিচারদের ফিজ এবং স্কুলের মাইনে মিলে তোমার ৫,০০০ টাকা লাগে। এবার উদয়নের কিন্তু অন্য কোনো খরচ নেই, তাকে ওর বাবা ওকে ৫,০০০ টাকা দেয়, ৫,০০০ টাকা দিয়েই হচ্ছে ও সারা মাসের ফিস দেয়। আর মৃণালের ক্ষেত্রে কি হচ্ছে, মৃণালের ক্ষেত্রে ও যদি বাকি সব হাত খরচ টাত খরচ আছে, তাহলে ওকে তো ৫,০০০ টাকা দিলে আর স্কুলের মাইনে বা টিচারদের মাইনে পুরো দিতে পারবে, কারণ ৫,০০০ টাকা তো ২,০০০ টাকা এমনি সারা সব মাসে নষ্ট করে ফেলে। তাহলে ওকে যদি ৭,০০০ টাকা দেওয়া হয়, তবেই কেবলমাত্র ২,০০০ টাকা তার হাত খরচ হিসেবে নষ্ট করার পরেও হচ্ছে সে ৫,০০০ টাকাটা দিতে পারবে। তার মানে দেখো, তাহলে এই যে একটা মাস চালানোর জন্য উদয়নের ক্ষেত্রে যতখানি পরিমাণ টাকা দিতে হলো, মৃণালের ক্ষেত্রে তার থেকে বেশি পরিমাণ টাকা দিতে হলো। তারপরে কারণ ওর কিছুটা যে টাকাটা দেওয়া হয়েছে, ওর বাবাকে যতটা দিয়ে তার একটা পোর্শন সে নষ্ট করে ফেলেছে। তাহলে ঠিক একই রকম ভাবে আমি যখন কনস্ট্যান্ট প্রেসারে হিট ক্যাপাসিটি নিয়ে কথাবার্তা বলছি, কনস্ট্যান্ট প্রেসারে যে হিটটা আমি দিলাম, তার কিছুটা পোর্শন ওয়ার্ক হিসেবে নষ্ট হয়ে গেল বলে আমাকে বেশ কিছুটা বেশি পরিমাণ হিট দিতে হবে, যাতে করে ওয়ার্ক হিসেবে কিছুটা নষ্ট হয়ে যাওয়ার পরেও হচ্ছে ইন্টারনাল এনার্জি একটা ডেফিনাইট চেঞ্জ হবে, যাতে করে টেম্পারেচারের একটা ডেফিনাইট চেঞ্জ হবে। তাহলে বুঝতে পারছো যে কেন সিপিটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান সিভি হচ্ছে। পরিষ্কার? বুঝতে পারলে? তাহলে at constant volume, no work is done by the system, hence the heat given to the system is completely used to increase the internal energy as well as temperature. আর at constant pressure কি হচ্ছে, at constant pressure a fraction of heat is used to do some work. The rest part is used to increase the internal energy as well as temperature. Hence, some extra heat is needed to raise a definite
to increase the definite internal energy as well as temperature. Therefore, Cp টা greater than Cv. তো বুঝতে পারলে কেন Cp টা greater than Cv হচ্ছে, এটা পরিষ্কার তো কোয়ালিটেটিভলি। এটা আমরা পরে অঙ্ক কষে দেখাতে পারবো, কিন্তু কোয়ালিটেটিভলি অ্যাটলিস্ট বুঝতে পারলে তো। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এবারে দেখো, এবারে আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি রিলেশন। মানে সিপি সিবির মধ্যে সম্পর্কটা এবার আমাকে দেখতে হবে। আচ্ছা, তোমাদের সিলেবাসে ইউজুয়ালি শুধুমাত্র আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি সিবি সম্পর্কটা লাগে, কিন্তু আমি এমনভাবে করব যাতে করে তুমি ওই মানে জেনারেলি হিট ক্যাপাসিটি রিলেশনসটাকে তুমি করতে পারো। আমি জেনারেল হিট ক্যাপাসিটি রিলেশনসটাকে বেসিক্যালি করবো আর। দেখো, তুমি এইখান থেকে শুরু করো from the definition of enthalpy, H equal to U plus PV. From the definition of enthalpy, H equal to U plus PV. আচ্ছা, তাহলে এখানে DH সমান কি হবে? DU plus PdV plus VdP। আচ্ছা, এবার DH এর জায়গায় তুমি লিখতে পারো del H by del T at constant P dt plus del H by del P at constant T dP। এইভাবে লিখতে পারো। DU এর জায়গায় লিখতে পারো del U by del T at constant V dt plus del U by del V at constant T dV। এইটা হলো প্লাস PdV আছে প্লাস V dP আছে। এটা কেন লিখতে পারলে? কারণটা হচ্ছে যে এইচটা যেহেতু ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর ইউটা কিন্তু ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, অ্যান্ড both are স্টেট ফাংশন। সেই জন্য এই ডিএইচটাকে যে এইরকম ভাবে লেখা যায়, ডিউটা এইরকম ভাবে লেখা যায়, আমি আগে বেশ কয়েকবার লিখেছি, এখনো সেই রকম ভাবে এটা লিখলাম। আর এবার ডেল এইচ বাই ডেল টি আর কনস্ট্যান্ট, সেটাই তো সিপি, তাহলে এটা হচ্ছে সিপি ডিটি হলো। আর এইটাকে এই যে ডেল ইউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভিটা হচ্ছে সিভি, তাহলে এখানে সিভি ডিটি হলো। এই দুটো আমি বাঁ দিকে নিয়ে চলে গেলাম, আর বাকিগুলোকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম, তাই এটা হয়ে গেল মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি হলো প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি হলো প্লাস পিডিভি হলো প্লাস ভিডিপি হলো। মানে আমি জাস্ট এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে তোমার সিভিডিটি, কারণ ডেল ইউ বাই ডেল টি এর কনস্ট্যান্ট বাই ডেফিনেশন সিভি, আর এই পার্টটা হচ্ছে সিপিডিটি। এটা হয়, তার মানে এখানে দেখো এই সিপি মাইনাস সিভি এইটা ইন্টু ডিটি, যেটা হয়ে যাচ্ছে তুমি ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিপি একটা পার্ট হয়েছে, প্লাস এখানে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডিভি, এই পার্টটা হয়েছে। মানে এই প্রথম আর লাস্ট পার্টটা থেকে ডিপি কমন নিয়ে নিলে ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি হলো, আর এখানে হচ্ছে তোমার ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট, মানে এখানে ডিভিটাকে যদি কমন নিয়ে যাও তাহলে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডিভি হলো। ঠিক আছে, তাহলে এই একটা রিলেশন তুমি পাচ্ছ এখনো পর্যন্ত, সিপি মাইনাস সিবি ইন্টু ডিটি, এটা হচ্ছে তোমার এইটা। আচ্ছা, এবারে এইখান থেকে আমি দুটো সিচুয়েশন করছি। প্রথমে হচ্ছে যেটা আমি করলাম যে ডিভাইডিং both sides by dt keeping, ধরো এই ভি অ্যাজ কনস্ট্যান্ট, আমি প্রথমে এই কাজটাকে করছি, ডিভাইডিং বোথ সাইডস বাই ডিটি কিপিং ভি অ্যাজ কনস্ট্যান্ট। দেখো ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভিটা জিরো হয়ে যাবে, ভি যদি কনস্ট্যান্ট তাহলে ডিভি পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল।
আর ডিটি দিয়ে ভাগ করে দিলে কি পড়ে থাকছে, বাঁদিকে পড়ে থাকছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু তোমার এই ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা হলো ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। কারণ আমার ডান দিকে ছিল ডিপি, তাকে ডিটি দিয়ে ভাগ করে দিচ্ছ, ভিকে কনস্ট্যান্ট রেখে, তাই ডিপি বাই ডিটি হতো। আর ভিকে যেহেতু কনস্ট্যান্ট রাখছো সেখানে এটা লেখা হচ্ছে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এইটা দাঁড়াচ্ছে। তাহলে দেখো এই একটা তুমি সিপিসিবি রিলেশনস পেলে, মানে এইটা কিন্তু সিপিসিবি একটা সম্পর্ক যেটা তোমার ভবিষ্যতে খুব কাজে লাগবে। আর ওই একই কাজটাকে যদি অন্যভাবে করতাম, ডিভাইডিং বোথ সাইড বাই ডিটি, এখন কিপিং পি অ্যাজ কনস্ট্যান্ট, প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখতাম, তাহলে সিপি মাইনাস সিবিটা কি হতো, দেখো এখানে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি বলে এই যে ডান দিকের ফার্স্ট টার্মটা প্রেসার কনস্ট্যান্ট মানে ডিপিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ চলে গেল, পড়ে রইল কত, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস ভি প্লাস পি, সরি, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি প্লাস পি, তার সঙ্গে থাকছে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এই একটা রিলেশন রয়েছে। তোমার পরীক্ষায় যদি এরকম কখনো দেয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে বললো, তাই কোনটা করতে বলছে সেটাকে মাথায় রেখে এই পর্যন্ত কমন, এই পর্যন্ত সবাই যেটা তুমি ব্যবহার করলে, করে তারপরে তোমাকে কোনটাকে বের করতে বলেছে সেই মতো করে তুমি সেই রিলেশনটাকে, এটা তাহলে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে 1 নম্বর 2 নম্বরের যে কোনো একটা যদি তোমার পরীক্ষা দেয়, তাহলে তুমি এই প্রথম থেকে শুরু করে তোমাকে এইখান থেকে তোমাকে ভেঙে যেতে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কোনটা করতে চাইছি। যে এই বাঁ দিকে সম্পর্কটা বের করতে গেলে তোমাকে ডিটি দিয়ে ভাগ করতে হবে কিপিং ভি অ্যাজ কনস্ট্যান্ট, আর ডান দিকে সম্পর্কটা বের করতে গেলে মানে যে কাকে কনস্ট্যান্ট রাখবে এই সাফিক্সটা দেখে তুমি বুঝতে পারবে, যেখানে ভিটা কনস্ট্যান্ট আর এখানে হচ্ছে পিটা কনস্ট্যান্ট, এটা কোনটা করতে বলছো তার মতো করে তুমি জিনিসটাকে করতে পারো। আচ্ছা, এবারে দেখো ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, আগের দিনেও আমি এটা সামারাইজ করে লিখে দিয়েছিলাম যে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি সেটা হয় ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়। এটা ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হচ্ছে ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা আগের দিনেও আমি লিখে দিয়েছি মিউজেটির যখন এক্সপ্রেশন ইত্যাদি বলেছিলাম আর এটা। তা দেখো তাহলে এইটা যদি হয় তাহলে এখানে বসালে দেখো তুমি এখানে ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা কি হবে, টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট টি হবে, সেটা এখানে বসিয়ে দিলে কি হবে, তাহলে দেন সিপি মাইনাস সিবিটা হয়ে গেল টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। দেখো আরেকটা সম্পর্ক তুমি পেয়ে গেলে, সেটা হচ্ছে এইটা, আরেকটা সম্পর্ক তুমি পেয়ে গেলে এইটা, এটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এই সম্পর্কটা তুমি এখান থেকেও আনতে পারো, দেখো মানে এটা যেহেতু দুটো আলটিমেটলি একই ইকুয়েশনে পৌঁছাবে, আমি একদিক থেকে দেখাচ্ছি, তুমি এখান থেকেও করতে পারো, মানে অল্টারনেটিভলি ধরো, আবার হচ্ছে ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, এই সম্পর্কটা বলেছিলাম মনে আছে, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। তাহলে আবার দেখো ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি করলে কত হবে, টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট, সেটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো একই সম্পর্ক তুমি পৌঁছাচ্ছ, সিপি মাইনাস সিবিটা হয়ে যাচ্ছে তোমার, সিপি মাইনাস সিবি হচ্ছে টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। দেখো এই একই সম্পর্ক তুমি আলটিমেটলি পৌঁছাচ্ছ, দুটো একই আর কি, মানে এটা আলাদা কোনো ইকুয়েশন নাই। তোমাকে যদি এই 3 নম্বর ইকুয়েশনটাকে করতে পারো, তুমি যে কোনো দিক থেকে অ্যাপ্রোচ করতে পারো, এই বাঁ দিক দিয়ে অ্যাপ্রোচ করতে পারো, ডান দিকে দিয়ে অ্যাপ্রোচ করতে পারো, তুমি একই জায়গায় তুমি পৌঁছাবে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এবারে আরেকটা, মানে এই যে 3 নম্বর ইকুয়েশনটা তুমি নিয়ে ফেললে, এইটা তুমি মনে রাখবে, এটা অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি আইডিয়াল গ্যাস বা অন্যান্য গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট থেকে
তোমাকে সিপি রিলেশনটাকে বের করতে বলে 3 নম্বর ইকুয়েশন তোমাকে হেল্প করবে এই সম্পর্কটা বের করতে। আমি সেটা আসছি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি সিপি রিলেশন বের করতে হয় তা তুমি 3 নম্বর ইকুয়েশন থেকে এগোবে, সেটা আমি আসছি আর কি, কিভাবে করবে আমি বলে দেবো আর কি এটা। হ্যাঁ, আচ্ছা, এবারে একটা জেনারেলাইজ সিপি রিলেশন বের করতে হয়, সেটা আমি একটুখানি করে দিই, সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে আমি ব্যাপারটাকে আসছি। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমায় বলি যে 3টে ডেফিনেশন একটুখানি বলে নেওয়া যাক যে আচ্ছা, আমি এক সেকেন্ড একটুখানি এইটা একটুখানি বলে নিই, তারপরে বাকিটা আমি বলে দিচ্ছি। যে এইখানে একটা জিনিস বলি যে এটা টি যেহেতু থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট বলে একটা জিনিস আছে। থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফা বাই ডেফিনেশন হচ্ছে 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। মানে কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার চেঞ্জ করলে তো ভলিউম চেঞ্জ হয়, তাহলে প্রতি একক টেম্পারেচার চেঞ্জের জন্য যে ভলিউমের চেঞ্জটা হচ্ছে সেটা থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে আলফা। আর একটা টার্ম আছে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন বলে একটা জিনিস আছে। যেমন দেখো, কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়ালে যেমন ভলিউম বাড়ে, ঠিক একই রকম ভাবে কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসার বাড়ালে ভলিউম কমে। এটা বিটা হচ্ছে -1/v ডেল ভি বাই ডেল ভি, ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা সেটা হচ্ছে বিটা। তাহলে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন বিটা হচ্ছে -1/v ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। আচ্ছা, এবারে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে তুমি এখান থেকে লিখতে পারবে আলফা ইন্টু ভি। আর একটু পরে আমি এটা জাস্ট ডেফিনেশন থেকে পেয়ে গেলে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফা কিন্তু 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়। ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা আলফা ইন্টু ভি হয়ে গেল। আর আমি এক্ষুনি করে তোমাকে দেখিয়ে দিচ্ছি পরের পেজে যে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা না, এটা একটা স্ট্যান্ডার্ড রিলেশন, সেটা আলফা বাই বিটা হয়। সেই জন্য সিপি মাইনাস সিভিটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে আলফা স্কোয়ার টিভি বাই বিটা। আলফা স্কোয়ার টিভি বাই বিটা, এইটা হচ্ছে তোমার একটা জেনারেল রিলেশন, এটা 4 নম্বর ইকুয়েশন। তার মানে যদি তোমাকে একবারে এইটা দেয় সিপি মাইনাস সিবি হচ্ছে আলফা স্কোয়ার টিভি বাই বিটা, তা তোমাকে একদম শেষ পর্যন্ত আসতে হবে। তোমাকে শুধু 3 নম্বর পর্যন্ত আসতে দিতে পারে, শুধু 1 বা 2 পর্যন্ত আসতে হবে। 1, 2, 3, 4 এই 4টে রিলেশনে যদি কিছু একটাও তোমার দেয়, তাহলে তোমাকে নাম্বার সেই রকম ভাবে দেবে, 2 নম্বর দেবে নাকি 3 নম্বর দেবে নাকি 4 নম্বর দেবে, সেই মতো করে তোমাকে এই পর্যন্ত আসতে হবে। আচ্ছা, একটুখানি ইনকমপ্লিট রয়ে গেল। তাহলে এই যে ডেফিনেশন থেকে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফা হচ্ছে 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, অর্থাৎ প্রতি একক ভলিউমে প্রতি একক টেম্পারেচার ইনক্রিজ করার জন্য ভলিউমের কি ইনক্রিজটা হচ্ছে আর কনস্ট্যান্ট প্রেসার, সেটা হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। আর আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রতি একক ভলিউমে প্রেসার কতটা, প্রতি একক প্রেসার বাড়ানোর জন্য ভলিউমটা কতটা কমছে। এবারে কিন্তু প্রেসার বাড়ালে ভলিউম কমে বলে এখানে একটা মাইনাস সাইন আছে। আচ্ছা, এবারে এই আলফা বাই মানে ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভিটা কি করে আলফা বাই বিটা হলে সেটা একটুখানি দেখিয়ে দিই। সেটা হচ্ছে, দেখো এটা একটুখানি বলে নিই যে ভলিউমটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা তো। তাহলে এবারে যেটা হচ্ছে এটিকে স্টেট ফাংশন অ্যান্ড এটিকে স্টেট ফাংশন। তাহলে এবারে ফ্রম সাইক্লিক রুল লিখতে পারি ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু -1। তাহলে আমার লাগবে হচ্ছে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা লাগবে। সেটা কি হবে? -1/del ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, আমি যেটা করলাম এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, মানে নিচে ছিল ডেল টি বাই ডেল ভি, উপরে পাঠিয়ে দিলাম ডেল ভি বাই ডেল টি করে।
আর নিচে যেমন আছে ডেল ভি বাই ডেল পি আর কনস্ট্যান্ট পিটা যেমন আছে রইল। আচ্ছা এখানে একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনটা নিচে রাখলাম। আচ্ছা এখানে একটা 1/v দিয়ে গুণ করলাম, এখানে একটা 1/v দিয়ে গুণ করলাম। দেখো উপরের টার্মটা ইজ নাথিং বাট আলফা, নিচের টার্মটা ইজ নাথিং বাট বিটা। তার মানে পরিষ্কার ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা হচ্ছে আলফা বাই বিটা। ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা হচ্ছে আলফা বাই বিটা হচ্ছে। সেই আলফা বাই বিটাটা তুমি এখানে একটু ব্যবহার করেছো, করলে সিপি মাইনাস সিবিটা হয়ে গেল আলফা স্কোয়ার টিভি বাই বিটা। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। মানে হিট ক্যাপাসিটি রিলেশন বলতে মূলত কিন্তু লোকে এই জিনিসটাই বোঝে, সিপি মাইনাস সিবি আলফা স্কোয়ার টিভি বাই বিটা। এবার তোমরা যেহেতু ছোট, তোমাদের এত দূর পর্যন্ত হয়তো করতে দিল না, তার আগে পর্যন্ত করতে দিতে পারে, তার আগে পর্যন্ত করতে দিতে পারে। তাহলে এখানে দেখো তুমি অনেকগুলো জিনিস শিখে গেলে। কিন্তু কি শিখে গেলে? যে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট কাকে বলে তুমি শিখে গেলে, আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন তার ডেফিনেশন তুমি শিখে গেলে, আর তার সঙ্গে তুমি সিপি রিলেশনগুলো তুমি পাচ্ছ। আর এবার এই যে 3 নম্বর যে ইকুয়েশনটা, এই 3 নম্বর ইকুয়েশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যে সিপি রিলেশন ক্যান বি অবটেন ফ্রম ইকুয়েশনস অফ স্টেটস। ওটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে যদি সিপি রিলেশন বের করতে হয়, তা 3 নম্বর ইকুয়েশনটা তোমাকে হেল্প করবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি ফর আইডিয়াল গ্যাস। ধর আমি বলছি ফর আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি রিলেশনটা কি বেরোবে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি রিলেশনটা তোমার কি বেরোবে? দেখো তাহলে ফর আইডিয়াল গ্যাস পিটাকে তুমি যদি এনআরটি বাই ভি লেখো, সেখান থেকে ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভিটা কি হবে? না এনআর বাই ভি হবে। আবার যদি ভিটাকে তুমি এনআরটি বাই পি লেখো, তাহলে সেখান থেকে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হবে কত? এনআর বাই পি। এটা তাহলে এবারে তোমার যেটা বের করতে বলেছে সিপি মাইনাস সিবি, মানে উই নো সিপি মাইনাস সিবি তো টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তো তা তুমি দেখো বসিয়ে দাও, টি বসিয়ে দাও, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা হচ্ছে এনআর বাই ভি, আর ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা হচ্ছে এনআর বাই পি। তাহলে টিটা রইল, সরি তোমার এনআর রইল, এখানে উপরে একটা এনআরটি রইল, আর নিচে পিভি মানে সেটা একটা আর একটা এনআরটি কেটে গেল, সেটা এনআর হয়ে গেল। দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিভি যে এনআর হয়, পরিষ্কার বুঝে গেলে। এবার নাম্বার অফ মোলস যদি ভাগ করে দাও, সিপি বার মাইনাস সিভি বার, এটা তুমি আর বলবে, মানে নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করলে মোলার হিট ক্যাপাসিটি হয়ে যায়। মোলার হিট ক্যাপাসিটি সিপি বার মাইনাস সিবি বার হচ্ছে আর, অথবা সিপি মাইনাস সিবি হচ্ছে এনআর। ঠিক আছে? তাহলে দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি রিলেশনটা তুমি পেয়ে গেলে। এইটা দেখো, তাহলে মানে এই যে ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা তোমার ভীষণ হেল্পফুল। মানে তোমাকে যদি যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিপি রিলেশন বের করতে বলে, তুমি প্রথম থেকে শুরু করলে, করে এই পর্যন্ত করে দাও, 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত করে রেখে দাও। এবার তারপর দেখো তোমার কোন ইকুয়েশন অফ স্টেটটা বলেছে, সেই মতো করে বাকি কাজটা তুমি করতে পারো। ধরো এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বললাম। ধরো আমি আর একটা গ্যাস বলছি, যে পরে গ্যাস obeying the equation of state P into V minus NB equal to ধরো nRT। এখান থেকে পিটা কত হচ্ছে? nRT বাই V minus NB। তাহলে এখান থেকে এইটা করে দেখে দিই, ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভিটা কত হচ্ছে? nR বাই V minus NB। এটা হলো। আচ্ছা এগেন তুমি এখান থেকে ভিটা কত হচ্ছে? nRT বাই পি প্লাস তো এনবি। এখান থেকে ভিটা বের করতে গেলে nRT বাই পি প্লাস এনবি, এখান থেকে ডেল ভি বাই ডেল টি, ডেল ভি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, এটা হয়ে যাচ্ছে কত? এনআর বাই পি হচ্ছে।
ডেল ভি বাই ডেল টি at constant p হচ্ছে nr বাই p হচ্ছে এটা। তাহলে উই নো Cp minus Cv যেহেতু T into del P by del T at constant P into del V by del T at constant P, তা T হলো del P by del T at constant V এর জায়গায় তুমি nr by V minus nb বসিয়ে দাও, আর del V by del T at constant P এর জায়গায় nr by P বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে দেখো, উপরটা হচ্ছে nRT ইন্টু P ইন্টু V মাইনাস nb একটা পার্ট হলো, আর একটা nr রয়ে গেল। এবারে দেখো এখান থেকে আইডিয়াল গ্যাসের জন্য P ইন্টু V মাইনাস nb কত nRT দুটো কেটে চলে গেল, এর ক্ষেত্রেও জিনিসটা nr বেরিয়ে গেল। Cp মাইনাস Cvটা দেখো এ পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে nr হচ্ছে, অথবা যদি তুমি পার মোলের জন্য করে দাও Cp বার মাইনাস Cv বার, সেটা হয়ে যাবে তোমার আর হয়ে যাবে। তো দেখো মানে যে কোনো গ্যাসের ইকুয়েশন অফ স্টেট দিলে সেখান থেকে ইন প্রিন্সিপাল তুমি সিপি সিবি রিলেশনগুলোকে বের করতে পারবে। তাহলে আমি একদম জেনারেল ওয়েতে করলাম, তাহলে বইয়ে খুব ভুল করে সিপি সিবি রিলেশনটা করে দেওয়া থাকে। বইয়ে যেরকম ভাবে থাকে যে ডেরিভেশনটা মানে করে দেওয়া থাকে সেটা হচ্ছে ভুলভাল ডেরিভেশন। তুমি যেটা করতে পারো অ্যাটমোস্ট, যে তুমি হয়তো এত দূর যাবে না মনে করে, তাহলে 2 নম্বর ইকুয়েশনে এলে 2 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে তুমি লিখতে পারো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে তোমার 0 হয়ে যায়, মানে হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল যে অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার বলে আমি জুল এক্সপেরিমেন্ট থেকে পেয়েছিলাম, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি এটা হচ্ছে তোমার 0 হয়েছে, তখন সিপি মাইনাস সিপিটা হচ্ছে পি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এইটা। এবারে তুমি আইডিয়াল গ্যাসের জন্য ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি থেকে তুমি বের করে নাও জিনিসটা, সেটাও করতে পারো তুমি। মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি এই জায়গা থেকেও শুরু করতে পারো। মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যখন করেছিলে অল্টারনেটিভলি হচ্ছে এভাবে লিখলে যে উই নো সিপি মাইনাস সিভিটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডেল, এই যে এইটা ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, ফর আইডিয়াল গ্যাস তোমরা জানো যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে সবসময় 0 হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে সিপি মাইনাস সিভিটা কত হবে? সিপি মাইনাস সিভিটা হচ্ছে পি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয় এটা। তাহলে সিপি মাইনাস সিভিটা হচ্ছে পি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়। আচ্ছা, এবারে দেখো তাহলে ফর আইডিয়াল গ্যাস ভিটা যেহেতু এনআরটি বাই পি, সেখান থেকে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা কত হচ্ছে? এনআর বাই পি হচ্ছে। তাহলে দেন দেখো সিপি মাইনাস সিবি যখন করছো এখানে পি ছিল, আর এটা এনআর বাই পি হলো, পিপি কেটে চলে গেল, তাহলে সিপি মাইনাস সিবিটা হচ্ছে তোমার এনআর হলো, অথবা সিপি বার মাইনাস সিভি বার সেটা হচ্ছে তোমার আর হলো। আর বাকি বইয়ে যেভাবে করে দেওয়া আছে এটা কিন্তু ভুল করে দেওয়া আছে, মানে বইয়ে ওটা প্রচুর ফ্ল আছে বইয়ে করে দেওয়ার মধ্যে। তোমাকে তাহলে আইদার এখান থেকে এই 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত তোকে পৌঁছাতে হবে, পৌঁছে তুমি সেখান থেকে বলে দিতে পারো, অথবা 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত পৌঁছে তোমাকে সেখান থেকে করে দিতে হবে। এটা কিন্তু পরীক্ষায় খুব পরে, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখাও যে সিপি মাইনাস সিবিটা এনআর বা সিপি বার মাইনাস সিপি বারটা হচ্ছে আর। হ্যাঁ, সেটা আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে? হলো? বুঝতে পেরেছো যা বলেছি এখন পর্যন্ত? পরিষ্কার তো? আচ্ছা, একটা প্রবলেম দিচ্ছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ফর অ্যান আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা তোমাকে বের করতে বললাম। দেখো সরি
আগে এইটা বলি। ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট থিটা কত? ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। আচ্ছা, এবার ফর আইডিয়াল গ্যাস, ভি তো তোমার এনআরটি বাই পি হয়, তাহলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা লাগবে। তা কত হয়ে গেল? এনআর বাই পি হয়ে গেল। এবারে এখানে বসিয়ে দাও, তাহলে দেন ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পিটা কত হচ্ছে? ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা হচ্ছে তোমার এনআর বাই পি। তোমার এটা হয়ে গেল কত? ভি মাইনাস ভি, এটা হচ্ছে 0। দেখো ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হচ্ছে তোমার 0। ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পিটা সেটা তোমার 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে তাহলে খেয়াল করো যে তোমার যেটা কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে আমি ডিউটা সমান কি লিখি? ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি লিখি তো এটা। তাহলে এই যে পার্টটা, এটা হচ্ছে তোমার 0 হচ্ছে কার জন্য? ফর আইডিয়াল গ্যাস। এটা আমি অলরেডি করেছি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি যদি 0 হয়ে যায়, তাহলে ডিউটা তোমার কি লিখতে? আর এইটা কি? এই পার্টটা কত? এইটা হচ্ছে তোমার সিভি, তো সিভি ইন্টু ডিটি। কারণ ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পাবে, ডেফিনেট হচ্ছে সিভি, তাহলে সিভি বার না, এটা হচ্ছে সিভি এটা। তাহলে ডিউটা কি হলো? ডিউটা সবসময় তুমি লিখতে পারবে সিভি ইন্টু ডিটি, অথবা ডিউটা লিখতে পারবে যদি তুমি মোলার ভলিউমের রেসপেক্টে এন সিভি বার ইন্টু ডিটি। তাহলে সবসময় এটা মাথায় রাখবে। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে সিভি ইন্টু ডিটি। আর ডিএইচটা তুমি কি করে লিখতে পারো? সবসময় লিখেছিলাম ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। আচ্ছা, এইটা হলো সিপিডিটি। আর এই পার্টটা কত হচ্ছে? এটা হচ্ছে 0 হচ্ছে ফর আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি তুমি করো, তাহলে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি 0 তুমি একটু আগে দেখিয়ে গেলে, তাহলে তুমি ডিএইচটাকে কি লিখতে পারছো? সিপিডিটি লিখতে পারছো এটা, অথবা ডিএইচটাকে তুমি লিখবে এন সিপি বার ইন্টু ডি। ঠিক আছে? হলো? বুঝতে পেরেছো? আর এবারে ডিউ যদি সিভি ইন্টু ডিটি হয়, তাহলে ধরো এরকম একটা সিচুয়েশন হলে কোন একটা আইডিয়াল গ্যাস আছে, আইডিয়াল গ্যাস তার একটা ট্রান্সফরমেশন হচ্ছে T1 টেম্পারেচার থেকে তুমি T2 টেম্পারেচারে গেলে, তাহলে তোমাকে যদি টোটাল চেঞ্জটাকে বের করতে হয়, টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বের করতে হয়, তাহলে সেটা তোমাকে লিখতে হবে এই সিভিডিটি, সেটাকে ইন্টিগ্রেট করতে হবে T1 থেকে T2 অবধি। এইটা ডিউটা লিখতে হবে ইন্টিগ্রাল T1 থেকে T2 সিপি ইন্টু ডিটি, এটা লিখতে হবে। কারণ ডিউ যদি সিভিডিটি হয়, তাহলে টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সেটা যদি ক্যালকুলেট করতে হয়, মানে এটা এইরকমভাবে লিখতে হয় আর কি, যেহেতু কোনো একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো একটা ট্রান্সফরমেশন করছে T1 থেকে T2 অবধি। তাহলে এবারে দেখো, যেহেতু ডিউটা হচ্ছে তোমার, আচ্ছা এন সিবি বার দিয়ে লিখছি, এন সিবি বার ইন্টু ডিটি। এবারে যেটা কথা হচ্ছে, যখন টেম্পারেচার T1, ধরে না ইন্টারনাল এনার্জিটা হচ্ছে U1 ছিল, যখন টেম্পারেচার T2 ইন্টারনাল এনার্জিটা হয় U2, তার মানে ডেল্টা ইউ, যেটা বেসিক্যালি U2 মাইনাস U1, সেটা হয়ে যাবে কত? তোমার এন সিভি বার, এটাকে ইন্টিগ্রেট করে ফেললে T2 মাইনাস T1 হয়ে গেল এইটা। আর এখানে তুমি ধরে দিচ্ছ, অ্যাজিউম দ্যাট সিভি বার ইজ independent of temperature within the temperature range T1 to T2। মানে যখন ইন্টিগ্রেশন করছি,
ইন্টিগ্রেশনের বাইরে সিবি বারটা বের করেছি মানে কি সিবি বারটা তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করেছো, সেটাই লিখেছি। উই অ্যাজিউম দ্যাট সিবি বার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ T1 to T2, এটা। আচ্ছা, এবারে যদি তুমি এনথালপিটাকে দেখো, এটা যে এন সিপি বার ইন্টু ডিটি, ঠিক একই রকম ভাবে যখন টেম্পারেচার T1 তখন এনথালপি ধরে নাও H1, যখন টেম্পারেচার T2 এনথালপি হচ্ছে H2। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে ডেল্টা H অর্থাৎ এনথালপির চেঞ্জটা H2 মাইনাস H1, এটা হয়ে যাবে এন সিপি বার ইন্টু T2 মাইনাস T1। ওখানেও একই রকম ভাবে সিপি বারটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার ধরতে হবে উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ T1 to T2। মানে এখানে সিপি উই অ্যাজিউম দ্যাট সিপি বার ইজ independent of temperature within the temperature range T1 to T2, T1 থেকে T2 পর্যন্ত এটা হচ্ছে independent of temperature হচ্ছে। We assume that Cp bar is independent of temperature within the temperature range T1 to T2। তার মানে দেখো, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সবসময় তুমি এন সিপি বা T2 মাইনাস T1 দিয়ে লিখতে পারবে, আর এনথালপির ক্ষেত্রে এন সিপি বা T2 মাইনাস T1 দিয়ে লিখতে পারবে। মানে টেম্পারেচার চেঞ্জ যদি তোমার জানা থাকে সেইখান থেকে তুমি ওই ইন্টারনাল এনার্জি চেঞ্জ এবং এনথালপির চেঞ্জটা তুমি লিখতে পারবে। ঠিক আছে? হয়েছে? বলো, ঠিক আছে? বুঝতে পেরেছি তো যা করলাম? আচ্ছা, আচ্ছা, ধরো একটা প্রবলেম আমি দিচ্ছি। বললাম যে 5 মোল of an ideal gas is expanded in such a way that if temperature changes from 300 Kelvin to 50 Kelvin, what is the change in delta, change in internal energy and 2 নম্বর হচ্ছে এনথালপি। So 5 mole ideal gas is expanded in such a way that its temperature changes from 300 Kelvin to 250 Kelvin. What is the change in internal energy and enthalpy? আচ্ছা, given সিভি ভারটা হচ্ছে তোমার 5/2R, এটা তোমার বলে দেওয়া আছে। সিভি ভারটা হচ্ছে 5/2R, এটা তোমার বলে দেওয়া আছে। তাহলে বলো তো এটা কি করে করবে? প্রবলেমটাকে করো। 1 মিনিট সময় না, করো। আমি এখানে ফর্মুলা দুটো বলেই দিচ্ছি যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এন সিপি বার T2 মাইনাস T1 হয়, আর চেঞ্জ ইন এনথালপি হচ্ছে এন সিপি বার T2 মাইনাস T1 হয়। সেখান থেকে তুমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে আর চেঞ্জ ইন এনথালপি কত হবে সেটা দেখো। আইডিয়াল গ্যাস যেহেতু বলেই দিয়েছি, বলো কি হবে?
হচ্ছে? করছো? পাখিদের আওয়াজ কোথায় গেল? তাহলে এটা এনটা কত? 5 মোল বলেছে। সিভি বারটা কত? 5-2 আর টেম্পারেচার চেঞ্জটা কত? ফাইনালে যে 250 কেলভিন, শুরুতে ছিল কত? 300 কেলভিন। তাহলে হলো কত টাকা? 5 মোল ইন্টু 5/2, এসআই এ বসাই 8.31, 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা কত? -50 কেলভিন। তাহলে দেখো মোল, মোল ইনভার্স কাটলো, কেলভিন ইনভার্স কেলভিন কাটলো, তাহলে উত্তরটা সামথিং জুল হবে। করে ফেলো, কত হবে? উত্তরটা কত হবে? করে ফেলো। আচ্ছা, এবার উই নো ফর আইডিয়াল গ্যাস সিপি বার মাইনাস সিভি বার ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে সিপি বারটা কত হবে? সিভি বার প্লাস আর হবে, অর্থাৎ 5/2 আর প্লাস আর, মানে 7/2 আর হলো। তাহলে চেঞ্জ ইন এনথালপি ডেল্টা এইচটা কত হবে? এন সিপি বার টি টু মাইনাস টি ওয়ান। তাহলে একবার বসিয়ে দিচ্ছি, 5 মোল ইন্টু 7/2, 8 পয়েন্ট 7/2 8.314 জুল পার কেলভিন পার মোল, টেম্পারেচার চেঞ্জ -50 কেলভিন। আবার জাস্ট আমার মাইনাস সামথিং জুলে হচ্ছে অ্যান্সার হবে। করে ফেলো, গুণ করে কত কত হবে। কত গুণ করে কত হলো? 51925। পরেরটা পরেরটা কত হচ্ছে? 7274.25। বুঝছো? আচ্ছা, বুঝতে পারলে প্রবলেমগুলো কেমন করে করা হচ্ছে? একটা প্রবলেম করো। How much heat will be released when the temperature of 1 mole of water changes from 90 degree centigrade to 80 degree centigrade. Given specific heat of water, given specific
specific heat of water (4.18 joule per Kelvin per gram) এটা বলে দেওয়া। এই প্রবলেমটা একটু ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে উত্তরটা করো তো দেখি। How much heat will be released when the temperature of 1 mole of water changes from 90 degree centigrade to 80 degree centigrade? Given specific heat of water হচ্ছে 4.18 joule per Kelvin per gram। এটা বলে দেওয়া আছে। করো। বলো এটা করবে। হিট রিলিজ কিউ যদি হয় এটাকে তুমি এই এম এস ইন্টু ডেল্টা টি এই ফর্মুলা অনুযায়ী করবে। তাহলে আমি দেখো এখানে স্পেসিফিক হিট বলেছি পার গ্রামে, তার মানে এটা যে মাস, এখানে স্পেসিফিক হিট তার সঙ্গে টেম্পারেচারের চেঞ্জ, এইটা দিয়ে তুমি হিটের চেঞ্জটাকে ক্যালকুলেট করবে এম এস ইন্টু ডেল্টা টি। এখানে এসটা হচ্ছে স্পেসিফিক হিট, কিন্তু এসটা এখানে আমি স্পেসিফিক হিট বলছি, স্পেসিফিক হিট স্মল এস ব্যবহার করছি। তাহলে মাসটা কত বলে দিয়েছে? 1 মোল। 1 মোল মানে কত? 18 গ্রাম। এসটা কত? 4.18 জুল পার কেলভিন পার গ্রাম। টেম্পারেচারের চেঞ্জ কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে একবারে এটা হয়ে যাবে তোমার, মানে এটা ডিফারেন্সটা করলে তোমার কেলভিনে আর কনভার্ট করার দরকার নেই, তবে তুমি চাইলে করতে পারো। এটা হচ্ছে ধরো টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার 273 প্লাস 80, ইনিশিয়ালি ছিল কত? 273 প্লাস 90 এত কেলভিন। মানে এটা করার দরকার নেই, কারণ ডিফারেন্স করলে যেটা ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্স হয় কেলভিনের ডিফারেন্সটা এক্স্যাক্টলি একই হয়। তবু আরো ক্লিয়ারলি বোঝে নেওয়ার জন্য, কারণ এখানে কিন্তু কেলভিনে আছে, এখানে উত্তরটা কেলভিনে পেলে এটাকে জন্য আমি এটাকে করেছি। 18 ইন্টু 4.18 ইন্টু -10 এত জুল হয়ে গেল। কেন গ্রাম গ্রাম ইনভার্স কেটে যাবে, কেলভিন ইনভার্স কেলভিন তোমার কেটে যাবে, গ্রাম গ্রাম ইনভার্স কেটে যাবে, কেলভিন ইনভার্স কেলভিন তোমার কেটে যাবে। এইটা এটা হচ্ছে মাইনাস সামথিং জুল হচ্ছে অ্যান্সার হবে। কত দেখো তো বেরোলো এটা গুণ করে? 752.4, 752.4 জুল, এটা হচ্ছে অ্যান্সার। আর একটা লাস্ট প্রবলেম তোমাকে বাড়িতে দিচ্ছি, করবে, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। স্পেসিফিক হিটস অফ আইডিয়াল গ্যাস, হিটস অফ ideal gas at constant volume, at a constant pressure, at constant volume and at constant pressure are 0.015 and 0.025 calorie per gram per Kelvin, Kelvin respectively. Respectively. Determine molar mass of the gas. Determine molar
মাস অফ দ্য গ্যাস, ডিটারমাইন মোলার মাস অফ দ্য গ্যাস। এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমার সিপি আর সিবি তোমায় বলে দেওয়া আছে, সেখান থেকে মোলার মাসটা তোমাকে বের করতে বলে। তুমি ওই জায়গা থেকে করবে। সিপি বার মাইনাস সিবি বার যে আর হয়, এটাকে মাথায় রেখে করবে, বা সিপি মাইনাস সিবিটা যে এন ইন্টু আর হয়, সেটা তুমি সেখান থেকে তুমি করবে, সেখান থেকে মোলার মাস তুমি পেয়ে যাবে। দেখো তাহলে হিট ক্যাপাসিটি রিলেশন নিয়ে যে কথাবার্তাগুলো বলার আমি মোটামুটিভাবে বললাম। হ্যাঁ, এবারে পরে যখন সবটা হয়ে যাবে তখন বেশ কিছু কিছু প্রবলেম করবো, সেখানে আরো কিছু হয়তো হিট ক্যাপাসিটি রিলেশন বা মানে তখন ওই সব কিছু মিলেমিশে থাকবে আর কি। মানে ইন্টারনাল, মানে ধরো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে তোমার ইন্টারনাল এনার্জি, এনথালপি, হিট ক্যাপাসিটি সব মিলিয়ে মিশিয়ে নিউমেরিক্যাল প্রবলেম হয়। তখন পরে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা আলোচনা করব, তখন সেটা নিয়ে কথাবার্তা হবে আর কি। তো দেখো তাহলে আজকে আমরা হিট ক্যাপাসিটি রিলেশন নিয়ে কথাবার্তা বললাম। আজকে তাহলে এই পর্যন্ত থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস, অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস নিয়ে কথাবার্তা বলা হবে। নেক্সট কথা আমরা অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস, মানে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে দেখবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই টাইপের বেশ কিছু ইম্পর্টেন্ট রিলেশনস আছে আর কি। সেই অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এন্ড অফ, বলো কোন জায়গাটা কিছু বুঝতে না পারলে বলে দাও, যে কোন একটা পার্টিকুলার জায়গা যদি বুঝতে তোমার অসুবিধা হয় তোমরা একটু বলে নিতে পারো। সবটা বুঝতে পেরেছো তো?